বন্ধুরা, ভালোবাসা কতটা গভীর হতে পারে। একজন মানুষ কি তার প্রিয়জনের জন্য নিজের শরীরের একটা অংশ কেটে দিয়ে দিতে পারে? আজকের এই গল্পটা শুনলে হয়তো আপনার চোখ ভিজে যাবে, তাই শেষ পর্যন্ত দেখুন। হাসপাতালের সেই ঘরে যখন রাধিকার চোখ খুলল, তখন পেটের ডান দিকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করছিল সে। তবু মাথায় ঘুরছিল শুধু একটা নাম, অর্ণব। অর্ণব ঠিক আছে তো? কাঁপা গলায় বলল সে। পাশে দাঁড়ানো নার্স নুয়ে পড়লেন, কপাল থেকে ঘাম মুছে দিয়ে মৃদু হেসে বললেন, আপনি চিন্তা করবেন না, অপারেশন সফল হয়েছে। আপনার স্বামী একদম ঠিক আছেন, তবে এখনো জ্ঞান আসেনি। নার্সের কথাগুলো রাধিকার কাছে পৃথিবীর সেরা সংবাদের মতো লাগলো। আমাকে আমাকে ওর কাছে যেতে হবে। রাধিকা জেদ ধরল। এখন নয়, ডাক্তার ঘরে ঢুকতে ঢুকতে নরম গলায় বললেন। রাধিকা দেবী, আপনি একটা কিডনি দান করেছেন, আপনার শরীরেও একটা বড় অপারেশনের মধ্যে দিয়ে গেছে। আপনি আর অর্ণব বাবু দুজনকেই এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। দুজন আলাদা রিকভারি রুমে নজরদারিতে থাকবেন। রাধিকার বুকে অস্থিরতা ছিল, কিন্তু ডাক্তারের কথাতেও যুক্তি ছিল। একটা একটা করে মুহূর্ত কাটাচ্ছিল সে, শুধু সেই মুহূর্তের অপেক্ষায় যখন নিজের চোখে দেখবে আর বলবে, দেখো আমরা পেরেছি। অবশেষে সেই দিনটা এলো। ডাক্তার অর্ণবের ঘরে যাওয়ার অনুমতি দিলেন। ব্যথার মধ্যেও রাধিকার হৃদয় আনন্দে ধড়ফড় করছিল। মনে মনে ভাবছিল, অর্ণব তাকে দেখে কি বলবে? হয়তো চোখ ভরে আসবে, হয়তো হাত ধরে বলবে, তুমি থাকতে আমার কিচ্ছু হতে পারে না। নার্সের সহায়তায় দুর্বল পায়ে সে অর্ণবের বিছানার পাশে এলো। অর্ণবের চোখ খোলা, সে ছাদের দিকে তাকিয়ে আছে। অর্ণব! রাধিকার কণ্ঠ আনন্দ আর ব্যথায় মিশেলে কাঁপছিল। সে হাত বাড়ালো অর্ণবের হাত ধরতে, কিন্তু তারপর যা হলো তা রাধিকা কোনো দিন ভাবেনি। অর্ণব তার দিকে না তাকিয়ে হাত সরিয়ে নিল, চোখে একটা অদ্ভুত শূন্য ভাব। নিরাসক্ত জড়ো গলায় বলল, রাধিকা, আমি তোমার থেকে বিবাহ বিচ্ছেদ চাই। এই কথাগুলো কথা ছিল না, বরং বিষাক্ত তীর ছিল, সরাসরি রাধিকার বুকে এসে বিঁধল। তার কানকে তার বিশ্বাস হচ্ছিল না। শরীর অবশ হয়ে গেল। হুইল চেয়ার ধরে তাকে আবার তার ঘরে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার মন তখনও সেই আঘাতটাকে বোঝারই চেষ্টা করছিল। নার্স তাকে বিছানায় শুইয়ে দিলেন। সে শুধু ছাদের দিকে তাকিয়ে রইল। মাথায় বারবার একটাই প্রশ্ন ঘুরছে, কেন? আখিরে কেন? ধীরে ধীরে রাধিকার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসতে লাগলো। সে বর্তমানের এই নিষ্ঠুর সত্য থেকে সরে গিয়ে পৌঁছে গেল অতীতের সেই সুন্দর গলিতে, যেখানে সব কিছু কত মনোরম ছিল। মাত্র 6 মাস আগেও অর্ণব আর রাধিকার পৃথিবীটা ছিল যেন এক স্বপ্নের মতো। পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে তাদের সংসার। অর্ণব পারিবারিক কাপড়ের দোকান সামলাতো, রাধিকা একটা স্কুলে পড়াতো। বিয়ের 2 বছর হয়েছে, আর প্রতিটা দিনের সাথে তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছিল। সপ্তাহান্তে লম্বা ড্রাইভ, বৃষ্টিতে ভেজা, ভবিষ্যতে সোনালি স্বপ্ন বোনা, এটাই ছিল তাদের জীবন। অর্ণব প্রায়ই বলতো, তুমি আমার জীবন রেখা রাধিকা, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু তারপর তাদের আনন্দের আকাশে কালো মেঘ জমতে লাগলো। অর্ণবের শক্তিতে অদ্ভুত ভাটা পড়তে শুরু করলো। দোকান থেকে ফিরেই সোফায় ঢলে পড়ত। হাড় হামেশা জ্বর, প্যারাসিটামল খেয়ে আবার কাজে বেরোতো। নিজেকে বোঝাতো কাজের চাপেই এমন হচ্ছে। পা ফোলা দেখে ভাবতো বেশিক্ষণ বসে থাকার ফল। রাধিকা উদ্বিগ্ন হতো, কিন্তু অর্ণব সব সময় তার চিন্তাকে হাসিতে উড়িয়ে দিত। আরে, তুমি কি এখন ডাক্তার হতে চাইছো? আমার কিচ্ছু হয়নি। একদিন দোকানে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অর্ণবের শ্বাস আটকে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। আশেপাশের লোকজন তাকে কাজের একটা নামী হাসপাতালে ভর্তি করালো। রাধিকাও হাঁপাতে হাঁপাতে স্কুটারে চড়ে পৌঁছালো। ডাক্তাররা একাধিক পরীক্ষা করলেন। রিপোর্টের অপেক্ষা শুরু হলো। পরের দিন সিনিয়র ডাক্তার সেনগুপ্ত তাদের ডেকে পাঠালেন। রিপোর্টগুলো আলোর সামনে ধরে একটা গভীর শ্বাস নিয়ে বললেন, অর্ণববাবু, আমি দুঃখিত,
রিপোর্ট বলছে আপনার একটি কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে আর অন্যটিও 80% নষ্ট। এই কথাগুলো কথা ছিল না, গলিত সীসার মতো কানে ঢুকল। কিডনি ফেলিওর! সে মাত্র 32 বছরের একটি ছেলে। রাধিকা অবিশ্বাসের চোখে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তারবাবু, কোনো ভুল হয়নি তো? হয়তো রিপোর্ট মিলিয়ে ফেলেছেন। দুবার পরীক্ষা করা হয়েছে রাধিকা দেবী। ডাক্তারের গলায় সহানুভূতি কিন্তু দৃঢ়। এখন দুটোই পথ আছে, সারা জীবন ডায়ালিসিস অথবা কিডনি প্রতিস্থাপন। অর্ণবের মনে হলো মাথার উপর আকাশটাই ভেঙে পড়েছে। গলা শুকিয়ে গেছে, শরীর অসাড়। নিজের ঘর সংসার ভবিষ্যতের স্বপ্ন এক ধাক্কায় যেন মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রাধিকা চোখ ভরে এলো জলে, কিন্তু নিজেকে সামলে বলল, কোনো পথ নিশ্চয়ই আছে ডাক্তারবাবু। কিডনি প্রতিস্থাপনই একমাত্র উপায়। ডাক্তার গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। বাড়িতে ফেরার পর নিস্তব্ধতা যেন ঘর করে নিল। যে বাড়ি একদিন হাসিতে মুখর ছিল, সেখানে এখন নিঃশব্দ ভয় আর না বলা কষ্টের বাস। ডায়ালিসিস শুরু হলো। সপ্তাহে 2 বার 4 ঘন্টা করে একটি মেশিনে যুক্ত থাকত অর্ণব। যে মানুষটা একদিন পাহাড়ে ট্রেকিং এর পরিকল্পনা করত, সে এখন বিছানা থেকে বাথরুম পর্যন্ত যেতে হাঁপিয়ে যেত। হাসি খুশি মুখ এখন ফ্যাকাশে, চোখ গর্তে ঢুকে গেছে। পরিবাররা দাতার খোঁজ শুরু হলো। যুদ্ধকালীন তৎপরতায় ভারতের অঙ্গদানের প্রক্রিয়া জটিল আর দীর্ঘ। প্রথমে রক্তের সম্পর্কের মানুষদের রক্তের গ্রুপ মেলানো হলো, কিন্তু অর্ণবের বাবা মা বয়সের কারণে আগেই অযোগ্য। তার দিদির রক্তের গ্রুপ আলাদা। কোনোভাবে একজন দাতা পাওয়া গেলেও তার গ্রুপের সাথে মিলল না। বন্ধু বান্ধব দূরের আত্মীয়দের কাছেও জিজ্ঞাসা করা হলো। সবাই সহানুভূতি দেখালো, কিন্তু নিজের শরীরের একটা অংশ দেওয়ার সাহস কেউ জুটিয়ে উঠতে পারল না। অর্ণবের নাম উঠল ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপারেন্ট অর্গানাইজেশনের অপেক্ষার তালিকায়। কিন্তু এই তালিকা যেন একটা অন্তহীন সুড়ঙ্গ। ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ কিডনির অপেক্ষায় থাকতে থাকতে চলে যায়। খবরের কাগজে এটা একটা ছোট্ট সংবাদ মাত্র ছিল, কিন্তু এখন এটা অর্ণবের জীবনের তিক্ত বাস্তবতা। রাধিকা প্রতিদিন অর্ণবকে ভেঙে পড়তে দেখত। অর্ণব মাঝে মাঝে তার উপরেই রেগে যেত। ছেড়ে দাও আমাকে, কতদিন বোঝা হয়ে থাকবো তোমার? রাধিকা চুপ করে চোখের জল মুছিয়ে বলতো, তুমি বোঝা নাও, তুমি আমার জীবন অর্ণব। এক রাতে অর্ণব যন্ত্রণায় ঘুমাতে পারছিল না। প্রতিটা কাতরানি রাধিকার বুকে ছুরির মতো বিচ্ছিল। রাধিকা তাকে ওষুধ দিল, তার মাথা নিজের কোলে রাখল আর চুপ করে তাকিয়ে রইল। জ্যোৎস্নার আলোয় অর্ণবের ফ্যাকাশে মুখ আরো বিষণ্ণ লাগছিল। সেই নিস্তব্ধ অন্ধকারে রাধিকা একটা সিদ্ধান্ত নিল, এমন একটা সিদ্ধান্ত যা তার নিজের জীবনকে চিরতলে বদলে দিতে পারে। পরের সকালে পরিবারের সবাই যখন সকালের খাবার খাচ্ছে, রাধিকা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমি আমার একটি কিডনি অর্ণবকে দেব। আমি পরীক্ষা করিয়ে নিয়েছি, আমাদের রক্তের গ্রুপে মিলেছে। ঘরে নিস্তব্ধতা নামল। রাধিকার মা সেখানেই ছিলেন। তার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়তে পড়তে বাঁচল। কাঁপা গলায় বললেন, রাধিকা, পাগল হয়েছিস? তোর নিজেরই বা বয়স কত? নিজের ভবিষ্যতের কথাও ভাব। কাল যদি তোর কিছু হয়ে যায়। রাধিকার মার চোখের দিকে তাকালো। তার চোখে বিদ্রোহ নেই, আছে অসীম ভালোবাসা আর দৃঢ়তা। মা, আমার ভবিষ্যৎ সেটাই যেটা অর্ণবের। ও না থাকলে এই ভবিষ্যৎ দিয়ে আমি করব কি? নিজে বেঁচে থাকতে হলে ওকে বাঁচাতেই হবে। অর্ণবের মা সুমিত্রা দেবীও একই কথা বললেন, কিন্তু রাধিকা নড়ল না। অর্ণব দুর্বল গলায় বলল, না রাধিকা, এটা হতে পারে না। আমি তোমাকে এই বিপদে ফেলতে পারবো না। কিন্তু রাধিকার সংকল্প অটল ছিল। সে বলল, এই সিদ্ধান্ত আমার, কেউ বদলাতে পারবে না। হাসপাতালে রাধিকার বিস্তারিত পরীক্ষা হলো। টিস্যু ম্যাচিং, ক্রস ম্যাচিং এবং আরও অনেক জটিল পরীক্ষা। ডাক্তাররাও ফলাফল দেখে অবাক হলেন। রাধিকা শুধু রক্তের গ্রুপে নয়, বাকি সব পরীক্ষাতেও অসাধারণ মিল। এমন মিল হাজারে একটা হয়, যেন এটা কোনো অলৌকিক ঘটনার মতো।
পরিবারের একদিকে স্বস্তির নিঃশ্বাস, অন্যদিকে অজানা ভয়। রাধিকার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন সে তার গন্তব্য খুঁজে পেয়েছে। কিন্তু অর্ণবের চোখে ছিল ভয় আর গভীর অপরাধবোধ। সে চাইছিল না তার জীবন রাধিকার ত্যাগের ভিত্তির উপর দাঁড়াক। অপারেশনের আগের রাতে হাসপাতালে বেসরকারি ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাধিকা অর্ণবের বিছানার পাশে বসে তার হাত নিজের হাতে ধরে রেখেছে। দুজনে কিচ্ছু বলছে না, শুধু একে অপরের দিকে তাকিয়ে নীরবে অনেক কথা বলছে। অর্ণব ফুপিয়ে বলল, প্লিজ রাধিকা, এখনো সময় আছে, না বলে দাও। আমি এভাবে বাঁচতে পারবো না, সারা জীবনে বোঝা বুকে বহন করে। রাধিকা তার চোখের জল মুছিয়ে দিল, তার চোখের দিকে তাকিয়ে বলল, অর্ণব, ভালোবাসার ঋণ বা বোঝা থাকে না, থাকে অংশীদারিত্ব। আমি তোমাকে আমার শ্বাসের সঙ্গী বানিয়েছি, মুখাপেক্ষী করিনি। এই লড়াই আমরা একসাথে লড়ব, আর আমরা জিতবও একসাথে। কাল সকালে অপারেশন থিয়েটারে যাওয়ার সময় মনে রেখো, আমি তোমাকে একটা কিডনি নয়, আমার অর্ধেক ভালোবাসা আর অর্ধেক সাহস দিচ্ছি। তোমার শ্বাসের সুতো আমি ছিঁড়তে দেব না। সেই রাতে দুজনের কেউই ঘুমালো না, শুধু একে অপরের হাত ধরে আগামীকালের প্রতীক্ষায় রইল। অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতি জ্বলছে, সময়কে যেন থামিয়ে দিয়েছে। দুই পরিবার অস্থিরভাবে করিডোরে পায়চারি করছে, প্রতিটা মুহূর্ত এক যুগের মতো লাগছে। এই সময় দুটো জীবন ঝুলছে, এক জীবন বাঁচানোর জন্য, আরেকটি জীবন দান দেওয়ার জন্য। সুমিত্রা দেবী কখনো মন্দিরের দিকে হাত জোর করছেন, কখনো অস্থিরভাবে করিডোরে হাঁটছেন। 6টা দীর্ঘ ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। সবুজ স্ক্রাব পরা সার্জন বেরিয়ে এলেন। মাস্ক খুলতে খুলতে বললেন, অপারেশন সফল, দাতা আর গ্রহিতা দুজনই বিপদমুক্ত। এই কথা শুনতেই সবার স্বস্তির শ্বাস নিল। কিছু চোখ আনন্দে ভিজে উঠল, কিছু হাত কৃতজ্ঞতায় উপরে উঠে গেল। দীর্ঘ এক অন্ধকার রাতের পর যেন প্রথম আলোর রেখা দেখা দিল। কিছুদিন পর অর্ণব আর রাধিকাকে আলাদা বেসরকারি ওয়ার্ডে পাঠানো হলো। দুজনই ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। রাধিকার অপারেশনের পর প্রচন্ড ব্যথা ছিল, কিন্তু সে সেই ব্যথা ভুলে সব সময় হাসি মুখে থাকত। প্রতিটা মুহূর্তে মনোযোগ ছিল শুধু অর্ণবের দিকে। অর্ণব ঠিক আছে, এটা শুনলেই মনে হতো পৃথিবীর সব সুখ যেন তার হলো। অর্ণব এখন ভালো অনুভব করছিল, শরীরে নতুন কিডনি গ্রহণ করে নিয়েছে, মুখের ফ্যাকাশে রং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। রাধিকার চোখে নতুন জীবনের স্বপ্ন, এমন একটা ভবিষ্যৎ যেখানে আর কোনো রোগ নেই, কোনো ভয় নেই। প্রায় 2 সপ্তাহ পর সেই দিনটা এলো যখন অর্ণব পরিবারের সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। ডাক্তাররা অর্ণব আর রাধিকা দুজনকেই শীঘ্রই ছুটির সুখবর দিলেন। রাধিকা সহ সবার কাছে উৎসবের মতো পরিবেশ। রাধিকা দুর্বল পায়ে সহায়তা নিয়ে হেঁটে অর্ণবের বিছানার পাশে গেল, হেসে তার হাত ধরতে চাইল। কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। অর্ণব ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। তার চোখে ভালোবাসা নেই, এক অদ্ভুত অস্থিরতা। রাধিকার চোখের দিকে না তাকিয়ে ছাদের দিকে তাকিয়ে নিরাবেগ শূন্য গলায় বলল, রাধিকা, আমি তোমার কাছে বিবাহ বিচ্ছেদ চাই। রাধিকার পায়ের তলার মাটি সরে গেল, পৃথিবীটা যেন ঘুরে গেল। কানে তীব্র একটা ভোঁ ভোঁ শব্দ। সে সেখানেই অর্ণবের বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। হাসপাতালের ঘরে তোল পাড় শুরু হলো। নার্সরা ছুটে এলেন। সুমিত্রা দেবী চিৎকার করে উঠলেন, যে তোর জন্য নিজের জীবন বাজি রাখলো, নিজের শরীরের একটা অংশ কেটে দিয়ে দিল, জ্ঞান ফিরতেই তুই তাকে নিজের জীবন থেকে বের করে দেওয়ার ফরমান শোনালি। এটা ছিল নিষ্ঠুরতা। পরিবারের সবাই অর্ণবের উপর ভেঙে পড়লেন। তার বাবা, যিনি সবসময় শান্ত থাকতেন, তিনি প্রথমবার হাত তুললেন। লজ্জা নেই তোর? যে মেয়ে তোকে নিজের জীবন দিয়ে দিল, তাকে তুই নিজের জন্য তালাক দেবি? অর্ণব পাথরের মূর্তির মতো সব শুনে রইল। তার মুখে কোনো ভাব নেই, না দুঃখ না অনুশোচনা, শুধু বলল, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তার এই নির্লিপ্ততা কারো বোধগম্য হচ্ছিল না।
বাড়ি ফেরার পর থেকেই ছাদের নিচে দুজন অপরিচিতের মতো থাকতে লাগলো। রাধিকাকে অন্য ঘরে সরিয়ে দেওয়া হলো। সে ঘন্টার পর ঘন্টা কাঁদতো, মিনতি করত, কারণ জানতে চাইতো, কিন্তু অর্ণব হয় চুপ থাকতো, নয় রাগ করত। একদিন রাধিকা তার পা ধরলো। অর্ণব, একবার শুধু বলো, আমার দোষটা কি, কোথায় ত্রুটি ছিল, আমি সব ঠিক করে দেব। অর্ণব তাকে সরিয়ে দিয়ে বলল, দোষ এটাই যে তুমি আমার উপর উপকার করেছ। সারা জীবনে বোঝার নিচে চাপা পড়ে থাকতে পারবো না। তোমাকে দেখলেই মনে পড়বে আমি কতটা দুর্বল আর অসম্পূর্ণ। আমার মুক্তি চাই এই যন্ত্রণা থেকে। এই কথাগুলো রাধিকার বুকে ছুরির মতো বিদ্ধ। যেটাকে সে তার ভালোবাসা মনে করত, অর্ণব সেটাকে উপকার আর বোঝা বলছিল। 2 মাস কেটে গেল। রাধিকার কাছে এই 2 মাস 2 যুগ। শারীরিক আর মানসিক দুইভাবেই সে সম্পূর্ণ ক্লান্ত। সে ঠিক করলো এই সম্পর্ক আর টেনে নিয়ে যাবে না। হয়তো অর্ণব ঠিকই বলছে, হয়তো তার উপস্থিতি ওর কষ্ট বাড়াচ্ছে। ভারী মনে সে ব্যাগ গোছাচ্ছিল, তখনই অর্ণবের পুরনো মেডিকেল ফাইলের নিচে একটা খাম পেল। খামটা নতুন, শহরের একটি ক্যান্সার হাসপাতালের। ক্যান্সার হাসপাতাল? সেখানে আমাদের কি কাজ? একটা অজানা আশঙ্কায় তার পুরো শরীর জমে গেল। কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে অর্ণবের সাম্প্রতিক কিছু রিপোর্ট। রাধিকা পড়তে শুরু করলো। মেডিকেলের জটিল ভাষায় লেখা, অনেক কিছু বুঝতে পারছিল না, কিন্তু যতটুকু বুঝলো তাতে তার আত্মা কাঁপতে লাগলো। মাথায় ঝড় চলছিল। অর্ণবের নিষ্ঠুরতা, বিবাহ বিচ্ছেদের জেদ, আর এখন এই ক্যান্সার হাসপাতালের রিপোর্ট, কিছুই মাথায় ঢুকছিল না। সে সিদ্ধান্ত নিল অর্ণবের সাথে কথা বলবে না। জানতো সে আবার মিথ্যা বলবে বা চুপ থাকবে। সত্যিটা জানতে হলে ডাক্তারের কাছে যেতে হবে। সে রিপোর্টগুলো ব্যাগে রাখলো। অর্ধেক গোছানো ব্যাগ খোলা রেখেই ঘর থেকে বেরিয়ে পড়ল, সোজা সেই হাসপাতালের ঠিকানায়। হাসপাতালে পৌঁছে রিসেপশনে ডাক্তারের নাম বলল। আধ ঘন্টা অপেক্ষার পর তাকে ডাক্তার অলোকের কেবিনে পাঠানো হলো। ডাক্তারবাবু, এগুলো আমার স্বামী অর্ণবের রিপোর্ট, বাড়িতে পেয়েছি। কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলবেন এতে কি লেখা আছে? ডাক্তার অলোক রিপোর্টগুলো দেখলেন, তারপর রাধিকার উদ্বিগ্ন মুখের দিকে তাকালেন। একটা গভীর শ্বাস নিলেন। বসুন রাধিকা দেবী। ডাক্তার বোঝাতে শুরু করলেন, দেখুন, অর্ণববাবুর কিডনির রোগ যখন ধরা পড়েছিল তখন থেকে তাকে অনেক ভারী ওষুধ দেওয়া হয়েছিল। লক্ষ মানুষের মধ্যে কদাচিৎ কারুর শরীরে সেই ওষুধের একটা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আর দুর্ভাগ্যক্রমে আপনার স্বামী সেই লক্ষ্যে একজন। রাধিকার শ্বাস আটকে গেল। সেই ওষুধগুলো অর্ণববাবুর শরীরে এক ধরনের ক্যান্সার সক্রিয় করে দিয়েছে। প্রতিস্থাপনের পরপরই রুটিন চেকআপে এটা ধরা পড়েছে। ক্যান্সার শব্দটা রাধিকার মুখ থেকে একটা ফুপানি হয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, ডাক্তারবাবু দুঃখিত মুখে মাথা নাড়লেন। এটা অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। কেমোথেরাপিতেও কাজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। রাধিকা সব শক্তি একত্রিত করে সবচেয়ে কঠিন প্রশ্নটা করলো, ওর হাতে কতটা সময় আছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীর গলায় বললেন, চিকিৎসা বিজ্ঞানের হিসাবে হয়তো 6 থেকে 7 মাস। সেই সব মুহূর্তে কাচের মতো স্বচ্ছ হয়ে গেল। অর্ণবের নিষ্ঠুরতা, তার রাগ, বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত, সব একটা মুখোশ ছিল। এক নির্মম মুখোশ, যার আড়ালে একটা ভাঙা মানুষ তার স্ত্রীকে আসন্ন কষ্ট থেকে বাঁচানোর শেষ মরিয়া চেষ্টা করছিল। বাড়ি ফিরে রাধিকার রিপোর্ট হাতে নিয়ে অর্ণবের সামনে দাঁড়ালো। তার চোখে জল নেই, গভীর অতল ব্যথা। এটাই কারণ? কাপা গলায় জিজ্ঞাসা করলো। অর্ণব রিপোর্ট রাধিকার হাতে দেখল, আর তার পাথরের মতো মুখটা এক মুহূর্তে ভেঙে পড়ল। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। মাসের পর মাস চেপে রাখা যন্ত্রণা, ভয় আর অসহায়তা বন্যার মতো তার চোখ দিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, ফুপানির মাঝে বলল সে, আমি তোমাকে একজন তরুণ বিধবা হতে দেখতে পারছিলাম না রাধিকা। চাইছিলাম তুমি আমাকে এতটা ঘৃণা করো যে আমার চলে যাওয়ার পর তোমার যেন কষ্ট না হয়, তুমি নতুন করে জীবন শুরু করতে পারো। আমি স্বার্থপর আর নিষ্ঠুর হতে চেয়েছিলাম যাতে তুমি আমাকে সহজে ভুলতে পারো।
রাধিকা অর্ণবের বিবাহ বিচ্ছেদের জন্য আনা কাগজগুলো তুলে নিল আর টুকরো টুকরো করে দিল। সে অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরল। বোকা কোথাকার, ভেবেছিলে আমাকে দূরে সরিয়ে দিয়ে বাঁচতে পারবে? আমি তোমাকে কিডনি দিয়েছিলাম তোমার দীর্ঘ আয়ুর জন্য নয়, তোমার সাথে বাঁচার জন্য, সেটা একদিনের হোক বা 100 বছরের। দৃঢ় গলায় বলল, এই লড়াই এখনো শেষ হয়নি অর্ণব, এটা আমরা একসাথে লড়বো আর আমরা জিতবো। আমি হার মানবো না আর তোমাকেও হার মানতে দেব না। সেদিনের পর থেকে বাড়ির পরিবেশই বদলে গেল। হতাশার জায়গায় এলো এক নতুন লড়াইয়ের প্রস্তুতি। রাধিকা আর অর্ণবের পরিবার দিন রাত এক করে ফেলল। দেশ বিদেশের প্রতিটা বড় হাসপাতালে যোগাযোগ করা হলো, প্রতিটা বিখ্যাত ডাক্তারের পরামর্শ নেওয়া হলো, কিন্তু সর্বত্র একই উত্তর, এই ক্যান্সার অত্যন্ত বিরল, এর কোনো নিশ্চিত চিকিৎসাই নেই। আশা ধীরে ধীরে মরে যাচ্ছিল, কিন্তু রাধিকা হার মানেনি। সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে এই রোগের বিষয় পড়ত, পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষণাপত্র ঘাঁটত। তারপরে একদিন মাসের পর মাস অক্লান্ত খোঁজের পরে সে জার্মানির একটি গবেষণা কেন্দ্রের সন্ধান পেল। সেখানে ডাক্তাররা একটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কাজ করছেন, এক ধরনের সেল থেরাপি, যেখানে শরীরের নিজস্ব কোষকেই শক্তিশালী করে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে তৈরি করা হয়। অর্ণবের মতো বিরল ক্ষেত্রে এই থেরাপি বেশ কার্যকর প্রমাণিত হচ্ছিল। এটা ছিল একটি আলোর রেখা, ঘন অন্ধকারে একটি জ্বলন্ত মোমবাতি। রাধিকা সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে যোগাযোগ করল। কয়েকদিন অপেক্ষার পর যখন সাড়া এলো, তখন আনন্দের সীমা ছিল না। ডাক্তাররা অর্ণবের কেস পড়ে চিকিৎসার জন্য রাজি জানালেন, কিন্তু সেই ইমেলের শেষ অংশটা পুরো পরিবারকে কাঁপিয়ে দিল। চিকিৎসার আনুমানিক খরচ প্রায় 2 কোটি টাকা। 2 কোটি! এই কথাটা শুনে এক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নামল। অর্ণবের বাবা মাথা ধরে বসে পড়লেন। এটা তাদের কাছে পাহাড় সমান অঙ্ক, যা ভাবাই অসম্ভব। অর্ণবের চোখে যে সামান্য আশা জ্বলেছিল, তাও নিভে গেল। কিন্তু রাধিকার চোখে ছিল এক অন্যরকম দৃঢ়তা। সে সবার মুখে হতাশা দেখল, তারপর শক্ত গলায় বলল, আমরা হার মানতে পারবো না, এই বাড়ি বন্ধক রাখবো আমরা। অর্ণবের জীবনের চেয়ে মূল্যবান আমাদের কাছে আর কিচ্ছু নেই। তার গলায় ছিল জেদ, বিশ্বাস আর যে কোনো মূল্যে তার ভালোবাসাকে বাঁচানোর অটল প্রতিজ্ঞা। অর্ণব অনেক বোঝালো, কিন্তু রাধিকা শুনল না। সে মঙ্গলসূত্র শুধু বাদ দিয়ে বাকি সব গহনা বিক্রি করে দিল। প্রায় 15 লক্ষ টাকা হলো। বাড়ি বন্ধক রাখা হলো। অর্ণবের বাবা এগিয়ে এলেন, সারা জীবনের সঞ্চয় আর সুমিত্রা দেবীর গহনাও রাধিকার হাতেই তুলে দিলেন। খবর ছড়াতেই বন্ধু বান্ধব আত্মীয়রাও যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করলো, আর শেষমেশ চিকিৎসার প্রয়োজনীয় অর্থ জমা হয়ে গেল। টাকার ব্যবস্থা হতেই তারা জার্মানির পথে রওনা দিল। চিকিৎসার পথ ছিল দীর্ঘ আর অত্যন্ত কঠিন। থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় অর্ণবের শারীরিকভাবে ভাঙছিল, কিন্তু রাধিকার ভালোবাসা আর বিশ্বাস তাকে সাহস অক্ষুণ্ণ রাখছিল। সে প্রতিটা মুহূর্ত ঢালের মতো অর্ণবের পাশে থাকতো, কখনো হাসাতো, কখনো শুধু হাত ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। ভবিষ্যতের স্বপ্ন দেখাতো, সুস্থ হয়ে ফিরলে আমরা পাহাড়ে বেড়াতে যাব। অবশেষে যেদিন ডাক্তার অর্ণবের পরীক্ষার রিপোর্ট দেখলেন, তার মুখে হাসি ফুটল। অর্ণবের কাঁধে হাত রেখে বললেন, কনগ্রাচুলেশনস, ইটস আ মিরাকেল, দ্য ক্যান্সার ইজ গন। আপনি সুস্থ হয়ে উঠেছেন অর্ণব বাবু। এই কথা শুনতেই রাধিকা হাসপাতালে ঠান্ডা মেঝেতে বসে পড়ল, শিশুর মতো ফুঁপিয়ে কাঁদতে লাগলো। অর্ণব নিজেও এই সংবাদে স্তব্ধ। সে হাঁটু গেড়ে রাধিকার পাশে বসলো, ধীরে ধীরে তাকে কোলে টেনে নিল। রাধিকা মুখ লুকিয়ে নিল অর্ণবের বুকে, কাঁদতে লাগলো। অর্ণব শুধু তার পিঠে হাত বোলাতে লাগলো, চুলে চুমু খেতে লাগলো। দুজনের মধ্যে একটা কথাও এলো না। কথা দরকারই বা কি ছিল? এই নিস্তব্ধতাও আজ উৎসব করছিল। ফেরার পথে বিমানে অর্ণব আস্তে করে রাধিকার হাত ধরে নিল। কণ্ঠ ভারী হয়ে এলো, রাধিকা, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে। রাধিকা ভালোবাসায় তার আঙ্গুল অর্ণবের ঠোঁটে রেখে চুপ করিয়ে দিল।
অর্ণবের অসুস্থতার সময় রাধিকা চাকরি ছেড়ে দিয়েছিল। এখন সে দোকানের হাল নিজের হাতে তুলে নিল। রঙিন শাড়ির ভাঁজ খুলে ক্রেতাদের সামনে মেলে ধরতে লাগলো। তার মিষ্টি কথা আর নিষ্ঠায় দোকানের হারানো রৌনক ফিরে এলো, আর পরিবারের ভাঙা মনোবলও জুড়ে গেল। আজ সেই বাড়িতে পুরো পরিবার একসাথে হাসি খুশিতে থাকে। অর্ণব এখন সম্পূর্ণ সুস্থ, রাধিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দোকান সামলায়। বন্ধুরা, রাধিকা আর অর্ণবের এই গল্প সেই ভালোবাসার দৃষ্টান্ত যা ভাগ্যকেও চ্যালেঞ্জ করতে পারে। এই গল্প আমাদের শেখায়, যখন ভালোবাসা আর পরিবারের সাথ থাকে তখন জীবনের সবচেয়ে বড় লড়াইও জেতা যায়। কমেন্টে জানান, রাধিকার মতো আপনিও কি এতটা সাহসী হতে পারতেন? আর আপনি কোন জেলা থেকে এই গল্প পড়ছেন সেটাও জানান। গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, কারণ এমন গল্প বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোটাই দরকার।